তালিকা না দিলে পুনরায় আগ্রাসনের হুঁশিয়ারি নেতানিয়াহুর। শপথ গ্রহণের দিনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন ট্রাম্প। শুল্ক আরোপের পাশাপাশি বাতিল করতে পারেন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আইন। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি সাখাওয়াত হোসেন শাহ। যুদ্ধবিরতি শুরু হলেই গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করবে বলে জানা গেছে। জাতিসংঘ সহ একাধিক আন্তর্জাতিক মহল খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছে। এসব স্বস্তির সংবাদের উপর ভর করেই নতুন ফিলিস্তিনের স্বপ্ন দেখছেন পশ্চিম তীরের বাসিন্দারা। ইসরায়েলেও মুক্তি পাওয়া জিম্মিদের জরুরি স্বাস্থ্য সেবার প্রস্তুতি নেওয়া হয়েছে। এদিকে যুদ্ধবিরতির পর গাজা উপত্যকার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিন কর্তৃপক্ষ। গাজা মিশর সীমান্তে অপেক্ষমান মানবিক ত্রাণ ভর্তি শত শত ট্রাক। যুদ্ধবিরতি শুরু হলেই গাজায় প্রতিদিন ৬০০ ট্রাক ত্রাণ প্রবেশ করবে বলে জানা গেছে। এর মধ্যে ৫০টিতে জ্বালানি থাকবে। দুর্ভিক্ষ এড়াতে উত্তরাঞ্চলে ত্রাণ পৌঁছানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। খাদ্য ও চিকিৎসা সরঞ্জাম সরবরাহে প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো। লেবাননে সফরকালে জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস যুদ্ধবিরতির পর গাজায় বিনা বাধায় ত্রাণ সরবরাহের আশা প্রকাশ করেন। Since the first day, asking for a ceasefire in Gaza and for the unconditional release of the hostages and for open access for humanitarian aid to the people in Gaza. It is my strong belief that tomorrow we will start with these three objectives: that there will be no more fighting, that humanitarian aid will start to have a facilitated access to Gaza, and that the hostages will start to be released. যুদ্ধবিরতি শুরুর মাত্র কয়েক ঘন্টা আগেই প্রয়োজনে মার্কিন সমর্থনে গাজায় পুনরায় যুদ্ধ করার অঙ্গীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। দ্বিতীয় ধাপের যুদ্ধে আরও আগ্রাসী হয়ে ফিরে আসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি আরও জানান, যুদ্ধবিরতির আগে হামাস যেসব বন্দীদের মুক্তি দেওয়া হবে তাদের তালিকা না দিলে যুদ্ধবিরতি কার্যকর করবে না ইসরায়েল। হামাস হিজবুল্লাহ দুর্বল হয়ে যাওয়ায় যুদ্ধবিরতি সম্ভব হয়েছে বলে দাবি করেন নেতানিয়াহু। অন্যদিকে যুদ্ধবিরতি ইসরায়েলের বিরুদ্ধে হামাসের অবিচল প্রতিরোধের প্রমাণ বলে উল্লেখ করেন হিজবুল্লাহ প্রধান নাঈম কাশেম। শনিবার যুদ্ধবিরতি নিয়ে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন এটি স্বল্পস্থায়ী। প্রয়োজনে যুক্তরাষ্ট্রের পূর্ণ সমর্থনে আরও আগ্রাসী রূপে গাজায় হামলা চালানোর জন্য প্রস্তুত রয়েছে ইসরায়েল। ভাষণে যুদ্ধবিরতিকে নিজের জয় বলে উল্লেখ করেছেন নেতানিয়াহু। এজন্য বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহায়তা করেছেন বলেও মন্তব্য তার। অভিনব কায়দায় জো বাইডেনকে ধন্যবাদ জানিয়েছে তেল আবিব। নেতানিয়াহু জানান, ইরান সমর্থিত হিজবুল্লাহ ও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নেতাদের হত্যার পর গাজার প্রতিরোধ ব্যবস্থা দুর্বল হয়ে গেছে। এ কারণেই হামাস যুদ্ধবিরতির চুক্তিতে একমত হয়েছে। এবার এক বিবৃতিতে নাঈম কাশেম জানান, এই যুদ্ধবিরতি হামাস সহ প্রতিরোধ গোষ্ঠীগুলোর অবিচল অধ্যবসায়কে প্রমাণ করেছে। তারা যা চেয়েছিল তারা তাই অর্জন করেছে, তবে ইসরায়েল যা চেয়েছিল তা অর্জন করতে সক্ষম হয়নি বলেও দাবি তার। টেলিভিশনের দীর্ঘ ভাষণের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে নেতানিয়াহু জানান, বন্দীদের তালিকা না দিলে যুদ্ধবিরতি কার্যকর করবে না ইসরায়েল। এদিকে নেতানিয়াহুর মন্ত্রিসভার অনেকেই যুদ্ধবিরতি ব্যর্থ হওয়ার অপেক্ষা করছেন বলে জানান ইসরায়েলের এক সাবেক কূটনীতিক। এর মধ্যে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির যুদ্ধবিরতি চুক্তির প্রতিবাদে নেতানিয়াহুর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন। মালিহা সুহরাওয়ার্দী, সময় সংবাদ। যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েলের মন্ত্রিসভার অনুমোদনকে স্বাগত জানিয়েছেন তেল আবিবের বাসিন্দারা। চুক্তি অনুযায়ী রোববার যুদ্ধবিরতি কার্যকরের পর ইসরায়েলি জিম্মিদের মুক্তি দেওয়ার কথা রয়েছে হামাসের। সেই মুহূর্তের জন্য অপেক্ষায় আছেন বন্দীদের স্বজনরা। অবশেষে অবরুদ্ধ গাজায় যুদ্ধের ইতি টানার সিদ্ধান্ত নিয়েছে ইসরায়েলি প্রশাসন। এতে যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনিদের পাশাপাশি স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ইসরায়েলিরাও। গত কয়েক মাসে যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির দাবিতে রাজপথ উত্তপ্ত করে তুলেছিলেন ইসরায়েলের বাসিন্দারা। এবার তাদের অপেক্ষার অবসান ঘটতে চলেছে। পরিকল্পনা অনুযায়ী রোববার চুক্তি কার্যকরের পর হামাসের কাছে জিম্মি ইসরায়েলিদের একে একে বাড়ি ফেরার কথা। বন্দি স্বজনদের ফিরে পাওয়ার আশায় এখনো ক্ষণ গুনছেন তারা। Excellent deal. We must give here all the
hostages. Yeah, it's very good. I think that it's a good deal because the hostages are coming back home. We are waiting for them a long time, too much time, and there's also a problem with the deal because I think it can be much earlier, and there is much. তবে অনেকেই আবার বন্দি বিনিময়ের বিষয়ে খুশি হলেও চুক্তির সামগ্রিক শর্তাবলী নিয়ে সন্তুষ্ট নন। I think it's a good deal. Everybody who has a son or daughter should have it at home. And you know, there are some Arabs that always will be extreme. When someone is extreme, we have to be even more compromised and try to help ourselves. We can't educate all the world. ইসরায়েলি মন্ত্রিসভার অনুমোদনের পর এক মার্কিন কর্মকর্তা জানান চুক্তি বাস্তবায়নের দিকে এগোচ্ছেন তারা। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান স্থানীয় সময় রোববার সকাল 8:30 থেকে কার্যকর হবে হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি। এতে প্রথম দিনে 3 নারী বন্দীকে মুক্তি দেওয়া হবে বলে ধারণা করছেন হোয়াইট হাউসের বিশেষজ্ঞরা। যুদ্ধবিরতির প্রথম ধাপে 6 সপ্তাহে 33 ইসরায়েলি বন্দীর বিনিময়ে প্রায় 2000 ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। মার্কিন মসনদে প্রত্যাবর্তনের দিন অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এমন ধারণা করছেন অনেকে। কেউ কেউ বলছেন প্রথম দিনই কয়েকটি দেশের পণ্যের উপর শুল্ক আরোপ, যুক্তরাষ্ট্র থেকে অবৈধ অভিবাসীদের বিতরণ ও জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব আইন বাতিল করবেন তিনি। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের অনেক সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতি ও শ্রমবাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। নির্বাচনী প্রচারণার সময় ট্রাম্প জানিয়েছিলেন দায়িত্ব গ্রহণের পরপরই তিনি বাস্তবায়ন করবেন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত। এই বিষয়গুলোর সঙ্গে সরাসরি জড়িত আছে এশিয়ার বিভিন্ন দেশের স্বার্থ। ফলে ট্রাম্প প্রশাসনের প্রথম দিনই এই বিষয়গুলোর দিকে নজর থাকবে বিভিন্ন রাষ্ট্রের। বিশ্লেষকরা মনে করছেন ট্রাম্পের অনেক সিদ্ধান্ত বৈশ্বিক অর্থনীতি ও শ্রমবাজারে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের প্রথম দিনই মেক্সিকো, কানাডা ও চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করবেন বলে ইঙ্গিত দিয়েছিলেন ট্রাম্প। সব ধরনের পণ্য আমদানিতে 20% শুল্ক আরোপ, আর কেবল চীনা পণ্যের ওপর 60% পর্যন্ত শুল্ক আরোপের কথা বলেছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে অবৈধ মাদকের প্রবাহ নিয়ন্ত্রণে অতিরিক্ত এ শুল্ক আরোপ সহায়তা করবে বলে দাবি তার। ফলে সংশ্লিষ্ট দেশগুলোর নজর থাকবে ট্রাম্প ক্ষমতায় বসে শুল্ক আরোপের বিষয়ে কী সিদ্ধান্ত নেন তা দেখার। শুধু এসব বিষয়ই নয়, ক্ষমতায় বসে আরও বেশ কিছু ক্ষেত্রে পরিবর্তনের ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। জানিয়েছিলেন বাতিল করে দেবেন জন্মসূত্রে মার্কিন নাগরিকত্ব পাবার আইন, পরিবর্তন আনবেন অর্থনীতি ও জ্বালানি নীতিতে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ বন্ধের ব্যাপারেও প্রতিশ্রুতি দিয়েছিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্রের মসনদে ট্রাম্পের প্রত্যাবর্তনের দিন অনেকে লক্ষ্য রাখবেন তিনি কোন ইস্যুতে কী ধরনের সিদ্ধান্ত নেন। কাকুলি আখতার, সময় সংবাদ। আয়ারল্যান্ডে গঠিত হতে যাচ্ছে নতুন সরকার। চূড়ান্ত করা হয়েছে একটি খসড়া কর্মসূচি। শিক্ষা, শিশু যত্ন, স্বাস্থ্য, আবাসন সংকট সহ বেশ কিছু সমস্যার সমাধানের জন্য এরই মধ্যে রূপরেখা তৈরি করেছে ত্রিমুখী জোট সরকার। আয়ারল্যান্ড থেকে সৈয়দ জুয়েলের রিপোর্টে বিস্তারিত। গেল 29শে নভেম্বর অনুষ্ঠিত হয় আয়ারল্যান্ডের সাধারণ নির্বাচন, কিন্তু নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গেল সংসদের মতে এবার হতে যাচ্ছে জোট সরকার। ফিনেফল, ফিনেগল ও স্বতন্ত্র নিয়ে গঠিত হবে এই জোট। আগামী সংসদে প্রধানমন্ত্রী, মন্ত্রী, প্রতিমন্ত্রীর দায়িত্ব কারা পাচ্ছেন তার একটি খসড়া চূড়ান্ত করেছে দলগুলো। আগামী 22শে জানুয়ারি দেশটির পার্লামেন্টে নতুন সরকারের কর্মসূচি চূড়ান্ত করা হবে। বেশ কিছু বিষয়কে অগ্রাধিকার দিয়ে একটি রূপরেখা দেওয়া হয়েছে। এর মধ্যে আবাসন সংকট সমাধানে নতুন বাড়ি নির্মাণ, কৃষি, শিক্ষা, বৈদ্যুতিক বিলের ওপর ভ্যাট কমানো, স্বাস্থ্য খাতের উন্নয়ন, শিশু যত্ন ও 2030 সালের মধ্যে নতুন 3 লাখ চাকরির সুযোগ সৃষ্টি অন্যতম। 5 বছর মেয়াদী এই সরকারের দুই বৃহৎ দল ফিনেফল ও ফিনেগল থেকে একজন করে 2.5 বছর সময়কাল পর্যন্ত থাকবেন প্রধানমন্ত্রী হিসেবে। জানা গেছে নতুন প্রধানমন্ত্রী হচ্ছেন ফিনেফলের মিহল মার্টিন। আয়ারল্যান্ডে আবাসন সংকট অসহনীয় পর্যায়ে চলে যাওয়ায় এই সংকট সমাধানে জোট সরকার দ্রুতই যেন কাজ করে এমন প্রত্যাশা প্রবাসী বাংলাদেশিদের। দেশটিতে 22শে জানুয়ারি 35তম সরকার গঠন হতে যাচ্ছে। ওই দিনই আনুষ্ঠানিক দায়িত্ব নেবেন নতুন প্রধানমন্ত্রী।
নতুন সরকারে কেমন হবে তাদের কাজ, তার এই কর্মসূচির প্রতিটি খাতই অনেক গুরুত্বপূর্ণ। এই কর্মসূচি সফল হলে এখানের নাগরিকদের দীর্ঘদিনের সমস্যার অনেকটা সমাধান হবে বলে মনে করেন তারা। সৈয়দ জুয়েল, সময় সংবাদ, আয়ারল্যান্ড। আন্তর্জাতিক সময় যত গড়াচ্ছে যুক্তরাষ্ট্রের নিষিদ্ধের পথে ততই এগুচ্ছে টিকটক। সেই সঙ্গে হতাশা ও শঙ্কা বাসা বাঁধছে 17 কোটি ব্যবহারকারীর মনে। কন্টেন্ট ক্রিয়েশন বা ই কমার্স প্ল্যাটফর্ম হিসেবে তাদের অনেকেরই আয়ের অন্যতম উৎস হয়ে উঠেছিল জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং অ্যাপ। টিকটক নিষিদ্ধ হলে তাই হুমকির মুখে পড়তে পারে মার্কিন অর্থনীতি। তবে যুক্তরাষ্ট্রে অ্যাপটি চালু রাখতে রাজনৈতিক সমাধান খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিষেধাজ্ঞার দ্বারপ্রান্তে টিকটক। শুক্রবার জাতীয় নিরাপত্তার স্বার্থে টিকটক নিষিদ্ধে দেয়া রায় পুনর্বহাল রেখেছেন মার্কিন সুপ্রিম কোর্ট। নিষেধাজ্ঞা ঠেকাতে টিকটকের চীনা মালিকানাধীন কোম্পানি বাইটড্যান্সকে অ্যাপটির শেয়ার বিক্রি করতে হবে মার্কিন কোনো কোম্পানির কাছে, না হলে 19 জানুয়ারি থেকে এটি নিষিদ্ধ হবে যুক্তরাষ্ট্রে। এই রায়ে টিকটককে নিরাপত্তার জন্য হুমকি হিসেবে চিহ্নিত করে 2024 সালে পাশ করা মার্কিন কংগ্রেসের আইন প্রতিষ্ঠিত হয়েছে বলে মত বিশ্লেষকদের। সুপ্রিম কোর্টের রায়কে সম্মান জানালেও টিকটকের ভাগ্য নিয়ে আশার বাণী শোনান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিক্রি বা নিষেধাজ্ঞার আইনটি 60 থেকে 90 দিনের জন্য স্থগিত রাখতে একটি নির্বাহী আদেশ দেওয়ার কথা বিবেচনা করছেন ট্রাম্প। এর মাঝেই একটি রাজনৈতিক সমাধান খুঁজে বের করতে চান তিনি, যাতে যুক্তরাষ্ট্রে চালু থাকতে পারে অ্যাপটি। এমন উদ্যোগ নেয় ট্রাম্পকে ধন্যবাদ জানিয়েছেন টিকটকের প্রধান নির্বাহী সু জি চিউ। বলেন, তার এই প্রতিশ্রুতি বাক স্বাধীনতার পক্ষে গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ। এদিকে যুক্তরাষ্ট্রে টিকটক নিষিদ্ধের ঘোষণায় উদ্বেগ প্রকাশ করেছেন নিউ ইয়র্ক, মিনেসোটা এবং মিশিগান সহ বিভিন্ন অঙ্গরাজ্যের ব্যবহারকারীরা। তাদের দাবি, টিকটক শুধুমাত্র একটি বিনোদন প্ল্যাটফর্ম নয়, বরং অনেকের কাছে এটি আয়ের উৎস। তাই নিষিদ্ধ হলে এটি শুধু ব্যবহারকারীদের ক্ষতিগ্রস্ত করবে না, বরং মার্কিন অর্থনীতির ওপরও প্রভাব ফেলবে। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। পর্তুগালের রাজধানী লিসবনে যুদ্ধ সংঘাত বন্ধ করে শান্তিপূর্ণ বিশ্ব গড়ার আহ্বানে র্যালির আয়োজন করা হয়। বিভিন্ন সংস্থা ও সুশীল সমাজের আহ্বানে সাড়া দিয়ে রাস্তায় নেমে আসেন হাজারো মানুষ। যুদ্ধবিরতিতে ফিলিস্তিনে আর একটি প্রাণহানিও যেন না ঘটে, এমনটাই আশা অংশগ্রহণকারীদের। তারিকুল হাসান আশিকের রিপোর্টে বিস্তারিত। মধ্যপ্রাচ্যে শান্তি, স্বাধীন ফিলিস্তিন, এমন নানা স্লোগানে ফিলিস্তিনের পতাকা হাতে শনিবার পর্তুগালের রাজধানী লিসবনের রাস্তায় নেমে আসেন হাজারো শান্তিপ্রিয় মানুষ। সবার একটাই প্রত্যাশা, শুধু গাজা নয়, বিশ্বের সব দেশের যুদ্ধ বন্ধ হলেই কেবল গোটা বিশ্বে শান্তি ফিরে আসবে। বিভিন্ন সংস্থা ও পর্তুগালের সুশীল সমাজের আহ্বানে সাড়া দিয়ে ডজন খানেক বড় আকারের ফিলিস্তিনের পতাকা নিয়ে শান্তি র্যালিতে সব শ্রেণী পেশার মানুষ যোগ দেন। স্লোগানে স্লোগানে ছিল শান্তির বার্তা। তবে এখনো শঙ্কা কেটে যাওয়ার মতো পরিস্থিতি দেখছেন না তারা। গাজায় ইসরায়েলের আগ্রাসন নিয়ে আমি এখনো উদ্বিগ্ন। বিশ্ব রাজনীতির একরকম সম্মতিতেই গাজার নাগরিকদের ওপর যে বর্বরতা চালানো হলো তা কখনোই ভোলা যাবে না। এখন পর্যন্ত যত যুদ্ধ হয়েছে তার মাসুল দিতে হয়েছে সাধারণ মানুষকে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ মানেই আমাদের জীবনযাত্রার খরচ বেড়ে যাওয়া, বিশেষ করে জ্বালানি তেল। হয়তো নিষেধাজ্ঞা অন্য দেশের জন্য হয়, কিন্তু ক্ষতির সম্মুখীন আমরাও হই। গাজায় যুদ্ধবিরতির ঠিক আগের দিন পর্তুগালের এই র্যালিকে অনেক তাৎপর্যপূর্ণ বলছেন আয়োজকরা। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত গাজার পুনর্নির্মাণে উন্নত বিশ্বকে এগিয়ে আসার আহ্বান জানান তারা। যুদ্ধবিগ্রহ ছাড়া শান্তিপূর্ণ বিশ্ব গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। তারিকুল হাসান আশিক, সময় সংবাদ, লিসবন, পর্তুগাল। দেখছেন আন্তর্জাতিক সময়। রঙিন টিউলিপ ফুলে ভরে উঠেছে নেদারল্যান্ডসের অ্যামস্টারডাম। ঐতিহ্যবাহী জাতীয় টিউলিপ দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর মিউজিয়াম প্লেন স্কয়ার পরিণত হয়েছে এক বিস্ময়কর ফুলের বাগানে। টিউলিপ ফুলের মৌসুমের সূচনা উপলক্ষে এই আয়োজন পুরো শহরকে পরিণত করেছে এক রঙের মেলায়। নানা রঙের টিউলিপ ফুলে সাজানো মিউজিয়াম প্লেন স্কয়ার এ যেন প্রকৃতির এক জীবন্ত চিত্রকর্ম। অন্যান্য বাগানে ফুল তোলা নিষেধ হলেও এখানে নেই সেই নিয়ম। নিজেদের পছন্দ মতো ফুল তুলে নিতে পারছেন দর্শনার্থীরা, যা শহর জুড়ে ছড়িয়ে দিয়েছে আনন্দ আর উচ্ছ্বাস।
অ্যামস্টারডামের 750 বছর পূর্তি উপলক্ষে এবারে টিউলিপ দিবসে ছিল বিশেষ আয়োজন। ডাচ টিউলিপ চাষিরা প্রায় 2 লাখ টিউলিপ দিয়ে সাজিয়েছেন এই বাগান। এমন আয়োজন স্থানীয়দের থেকে শুরু করে দূর দূরান্তের পর্যটকদেরও আকৃষ্ট করেছে। উৎসবের অন্যতম আকর্ষণ ছিল আতশবাজির দৃষ্টিনন্দন প্রদর্শনী। I think it's really lovely day, although it's really cold, but I just love it. Like when I entered the field, I was just giggling like a child because it's so beautiful, and I just love the colors of these tulips. Like it's my first time that I've ever like seen tulips or like a tulip field, so I just really happy. টিউলিপ উৎপাদনে শীর্ষস্থানীয় নেদারল্যান্ডস তাদের এই আয়োজনের জন্য বিশ্বব্যাপী পরিচিত। এপ্রিল পর্যন্ত চলবে এই চমৎকার ফুলের উৎসব। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গেই থাকুন সময়ের।